গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব 11। সবাইকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে এল। তারপর হঠাৎই কিছু একটা খেয়াল করে আধার থেমে যায়। চট করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজল। কিন্তু সেই চিরচেনা রমণীর সুন্দর মাসুম চেহারাটা নজরে এল না। আধার আবারও ভালো করে সবার মাঝে মেয়েটাকে খোঁজার চেষ্টা করল। কিন্তু না, এদের মধ্যে কোথাও নেই মেয়েটি। তাহলে হুট করে মেয়েটা কোথায় গেল? এরই মধ্যে শালুক দৌড়াতে দৌড়াতে ছুটে আসে। কুঁজো হয়ে দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, শুকর বুনো শুকর আলোকে তাড়া করেছে। আর মেয়েটা ভয়ে জঙ্গলের গভীরে ঢুকে গেছে। আমি অনেক ডেকেছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। জীবজন্তুর ভয়ঙ্কর ডাকে আমি ভয়ে চলে এসেছি। শালুকের কথা শুনে সবাই ঘাবড়ে গেল। তামান্না ছুটে এসে চিল্লিয়ে বলল, তুমি মেয়েটাকে একা রেখে চলি এলি কিভাবে? তো আমি কি করতাম? ওকে খুঁজতে গিয়ে যদি আমার কোনো বিপদ হতো তখন? তামান্না কি বলবে বুঝতে পারল না। এইদিকে মেয়েটার ফোনসহ ব্যাগটাও তার কাছে। আসার পথে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। অথচ এখন মেয়েটাই গায়েব। সব ঠিক আছে? না মানে এখানে দাঁড়িয়ে কেন সবাই? তূর্ণের কথা শুনে আধারের হুঁশ ফিরল। পাশে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে রিসোর্টে ফিরে যা। আলো জঙ্গলে আটকে পড়েছে, আমি ওকে খুঁজে নিয়ে ফিরবনি গিয়ে। তূর্ণ চমকে উঠল। আধারকে যেতে দেখে পিছন থেকে কাঁধ ধরে বাধা দিয়ে বলল, এইভাবে জঙ্গলের ভেতর একা যাওয়া তো ঠিক হবে না গে। আধার দাঁতে দাঁত চেপে পিছনে ফিরল। তারপর থেমে থেমে হিসিয়ে বলল, ওই মেয়ে আমার বউ। ওকে খুঁজতে শুধু এই একটা জঙ্গল কেন? এমন হাজারটা জঙ্গলে যেতে পারি। একথা বলে আর দাঁড়ায় না আধার। টর্চ নিয়ে এক প্রকার ছুটে জঙ্গলের ভেতর প্রবেশ করল। আর মনে মনে চাইল মেয়েটা যেন ঠিক থাকে। রাত ঘনিয়ে এসেছে। পুরো জঙ্গল দ্বিগুণ নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আধার এক হাতে মোটা লাঠি এবং অন্য হাতে টর্চ নিয়ে এদিক ওদিক ছুটছে আর আলোকে ডাকছে। মেয়েটার জন্য চিন্তায় চিন্তায় তার মাথাটা ফেটে যাচ্ছে। এই জন্যই সে জঙ্গলে নিয়ে আসতে চায়নি মেয়েটাকে। সারাক্ষণ যেটার ভয় পেয়েছে এখন ওটাই হল। এখন না জানি মেয়েটা কেমন অবস্থায় আছে। আধার জঙ্গলের আরও গভীরে ঢুকে অধৈর্যের মতো চিৎকার করে উঠল, আলো! নিস্তব্ধ জঙ্গলের ভেতর তার চিৎকার ভয়ঙ্কর ঠেকল বটে। আশেপাশের গাছপালা থেকে পাখিরা ভয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। একটা গাছের মগডালে সাপ দেখেও ভয় পেল না আধার। বরং আরও ভেতরে প্রবেশ করল এবং আবারও মেয়েটার নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে। অন্যদিকে স্যারের কণ্ঠস্বরে আলোর শরীরটা কেঁপে উঠল। তবে চোখ মেলে তাকানোর সাহস করল না। কারণ সে অনুভব করতে পারছে কিছু একটা তার গা ঘেঁষে বসে আছে। তাই তো মরার মতো পড়ে আছে, মাঝে মধ্যে নিঃশ্বাসও আটকে রাখছে। এখানে পড়ার সময় খেয়াল করেছিল পাশে একটা লেক আছে। ওখান থেকে না আবার কুমির টুমির উঠে এসেছে। সে কিছুতেই কুমিরের পেটে যেতে চায় না। আধার একসময় একটা পাহাড়ের উপর আসে। মেয়েটার নাম ধরে ডাকতে চেয়েও কিছু একটা দেখে গলায় কথা আটকে গেল। টর্চের সাদা আলো নিচে লেকের পাশে তাক করল। মুহূর্তেই কয়েকটা হার্টবিট মিস হয়ে যায়। আধার চোখমুখের ঘাম মুছে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামার পথ খুঁজল। একটু পর একটা সরু কাঁচা পথ দেখে তড়িঘড়ি করে নেমে পড়ল। একটা ঢিলার উপর অবহেলায় পড়ে থাকা ছন্নছাড়া দেহখানা দেখে না চাইতেও তার বুকের ভেতরটা কেমন করে উঠল। এইটুকু পথ, অথচ মনে হচ্ছে বিশাল লম্বা। আচ্ছা, মেয়েটা ওইভাবে পড়ে আছে কেন? খুব বেশি কি ব্যথা পেয়েছে? নাকি তার উপর রাগ করেছে তাকে জঙ্গলের মাঝে ভুলে রেখে যাওয়ার জন্য? কোনো জবাব পেল না আধার। আর না জবাবের আশায় থেমে থাকল। সে শুকনো ঢোক গিলে বড় বড় পা ফেলে এগিয়ে আসতেই মেয়েটার পাশে বসে থাকা বাদরটা লাফিয়ে চলে গেল। চোখে মুখে তীব্র আলো পড়তেই মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটা নড়ে উঠল। এতক্ষণ দাঁতে দাঁত চেপে সমস্ত ব্যথা সহ্য করলেও এখন আর পারল না। মুহূর্তেই ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠে আধো আধো চোখে সামনে তাকাতেই কান্না গলার মধ্যে আটকে গেল। আধারের কেন জানি পা জোড়া ভীষণ দুর্বল লাগল। সে মুহূর্তেই মেয়েটার পাশে হাঁটু ভেঙে বসে পড়ল। অসহায় চোখে ক্ষতবিক্ষত মাটিতে ভরা শরীরটার দিকে তাকায় আলো জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করল সে আদৌ সঠিক দেখছে কিনা। শরীরের ব্যথা হজম করে ছিলে যাওয়া কাপা কাপা বাম হাতটা উঁচু করে বিড়বিড় করল,
আপনি আমার ভ্রম নাকি বাস্তব? আধার ঠোঁট কামড়ে মেয়েটার হাত নিজের গালের মাঝে চেপে ধরে ধীর কণ্ঠে বলল। বাস্তব আমি আলোর চোখের কুর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ওঠার চেষ্টা করতেই আধার চট করে নিজের বুকের মাঝে আগলে নিল। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি আমি ভেবেছিলাম আপনি আমাকে এই জঙ্গলে রেখেই চলে যাবেন গু। আধার চোখ বুজে নিয়ে মেয়েটার পিঠের মাঝে হাত রাখতেই চমকে উঠল। তড়াক করে হাত সামনে নিয়ে এসে দেখল রক্ত। হয়তো মেয়েটার পিঠ কেটে গিয়েছে। আলো ভাঙা ভাঙা গলায় বিড়বিড় করল। পা আমার পা ভেঙে গেছে বুঝি? আধার চমকাল। তড়িঘড়ি করে মেয়েটাকে নিচে শুয়ে দিয়ে সে পায়ের কাছে গিয়ে বসল। আলো ইশারায় বাম পা দেখিয়ে দিল। আধার পা থেকে স্নিকার্স খুলতেই উন্মুক্ত হল একখানা সাদা পা, যার গোড়ালি লাল হয়ে ফুলে উঠেছে। আধার ভালো করে পা পর্যবেক্ষণ করে নিয়ে বলল, এখন তোমাকে আরও কষ্ট দিব, তার জন্য সরি। আলো বুঝতে না পেরে তাকিয়ে থাকল। ঠিক তখনই আধার দুহাতে পা শক্ত করে চেপে ধরে মোচড় দিতেই আলো গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল এবং মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটার কাছে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে কপালের ক্ষতস্থানে বেঁধে দিল। তারপর শরীর থেকে কোট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে সাবধানে নাজুক শরীরটাকে কাঁধে তুলে নিল এবং অন্য হাতে টর্চ ধরে সামনে এগোতে শুরু করল। জঙ্গলের বেশ গভীরে প্রবেশ করার ফলে আধার পথ হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর বনের উত্তর-পূর্ব দিকের পাহাড়ের উঁচুতে পুঞ্জির সন্ধান পেল, যেটা দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে গেল এবং একটি খাসিয়াদের তৈরি মাচা ঘরের নিচে এসে থামল। রাত বেশ হওয়ায় আশেপাশে কাউকে দেখা গেল না। আধার কাঠের তৈরি সিঁড়ি বেয়ে উপরে থাকা ঘরটার দিকে যায়। তারপর দরজায় অনেকবার শব্দ করতেই একজন খাসিয়া বৃদ্ধা দরজা খুলে দিলেন। ফিকিয়েই ফিউ আনলে হাংনে? বৃদ্ধার বলা অদ্ভুত ভাষা শুনে আধার কিছুই বুঝল না। লোকটা হয়তো বুঝতে পারল এরা তাদের ভাষা জানে না, তাই তিনি ভাঙা ভাঙা বাংলা ভাষায় বলার চেষ্টা করল। কই থেকে আইলা তোমরা? এই গহীন বনে কি চাও? আধার শব্দ করে নিঃশ্বাস ছেড়ে সবটা বলল। তারা কিভাবে এখানে আটকে গেছে সেটাও বলে। বৃদ্ধা কপাল কুঁচকে যুবকের কাঁধে ঝুলতে থাকা অচেতন মেয়েটাকে দেখে জিজ্ঞেস করল, ওইডা কে? আধার ঘাড় কাত করে মেয়েটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার বউ। বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, কেমনে বিশ্বাস করি সে তোমার ঘরের বউ? তুমি তো তারে জঙ্গল থেকে ধুইরাও আনতে পারো। লোকটার কথা শুনে আধার খ্যাক করে বলল, হোয়াট ননসেন্স! আমাকে দেখে কি আপনার মেয়ে ধরা মনে হচ্ছে? বৃদ্ধা তীক্ষ্ণ চোখে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে বলল, শহরের ভদ্রপোলা মনে হয় তোমারে, কিন্তু আমি জানি তোমাদের মতো এই সুন্দর চেহারার পোলারাই মায়াদের মিষ্টি কথায় ভুলায় তারপর জঙ্গলে নিয়া গুম করে। আমি কি এমনেই বুড়া হইছি? আধারের মেজাজ খারাপ হল। এই লোকটা তাকে সোজা কিডন্যাপার বানিয়ে দিয়েছে। সে নিজের বুকে গুম করে কি করবে? আশ্চর্য! বৃদ্ধা ঘরের ভেতর থেকে এক আজলা পানি নিয়ে এসে বললেন, মেয়েটারে নামাও এবং চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনো গো। আধার তপ্ত শ্বাস ফেলে আলোকে আস্তে করে নিচে নামিয়ে বাঁশের চটা দিয়ে তৈরি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখল। বৃদ্ধার হাত থেকে পানি নিয়ে অচেতন মেয়েটার চোখে মুখে ঝাপটা দিতেই নড়েচড়ে উঠল। আলো শরীরের ব্যথায় গুঙিয়ে উঠে বলল, কষ্ট হচ্ছে স্যার। আধার আলোর গালে হাত রেখে কিছু বলতে যাবে তখনই বৃদ্ধা রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি না একটু আগে কইলা এই মেয়ে তোমার বউ? তাহলে এখন তোমারে স্যার ডাকে কেন? তার মানে আমি ঠিকই ধরছি, তুমি এই মেয়েকে তুলে নিয়ে আইছ। তোমারে তো আমি বাইধা রাখব। লোকটার এমন কথা শুনে আলো চমকে উঠল। তড়িঘড়ি করে স্যারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চিল্লিয়ে বলল, উনি আমার স্বামী স্যার, দুটোই হন। উনি আমাকে কেন তুলে নিয়ে আসবে? উল্টো উনার জন্যই এখন আমি বেঁচে আছি, নয়তো এতক্ষণে কুমির সাপের পেটে চলে যেতাম। আপনি উনাকে কিছু করবেন না, উনি ভালো, খুব ভালো। আধারের দৃষ্টি শীতল হল। সে মেয়েটাকে আলিঙ্গন করে বৃদ্ধার উদ্দেশ্যে বলল, এখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে ও আমার বউ? দেখুন মেয়েটার শরীরের অবস্থা ভালো নেই, পাহাড় থেকে পড়ে গিয়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে। এমন সময়ে তাকে নিয়ে আমি ফিরতেও পারব না। জঙ্গলের ভেতর দিয়ে এখন যাওয়াটা রিস্ক।
তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, আজকের রাতটা আমাদের এখানে থাকতে দিন। সকাল হলেই চলে যাব। আলো নীরবে কাঁদছে। মেয়েটার মাসুম চেহারা দেখে বৃদ্ধার বড্ড মায়া হল। তাই তিনি আর কথা না বাড়িয়ে পাশের ছোট্ট রুমের দরজা খুলে দিয়ে বললেন, যাও, ভেতরে যাও। আধার জোরে নিঃশ্বাস ছেড়ে আলোকে পাজা কোলে তুলে নিয়ে বাঁশের তৈরি ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরটা বেশ অন্ধকার এবং শীতল। বাঁশের চটা দিয়ে তৈরি দেয়ালের ফাঁক দিয়ে চাঁদের আলো তেরছাভাবে ভেতরে এসে পড়ছে। ঘরের এক কোণায় রাখা আছে বড় বড় বাঁশের তৈরি ঝুড়ি, যাতে তারা পান সংগ্রহ করে। বিছানা বলতে রয়েছে বাঁশের তৈরি মজবুত একটা চাটাই, তার উপর কয়েকটা মোটা কাঁথা ভাঁজ করে রাখা। শক্ত কোনো কাপড়ের পুটুলি বালিশ হিসেবে আছে। বাঁশের মেঝে হওয়ায় হাঁটলে একটা মোচমোচ শব্দ হচ্ছে, যা রাতের নির্জনতায় বেশ অদ্ভুত লাগছে। আলোকে নিয়ে এসে চাটাইয়ের উপর শুয়ে দিল আধার। আপাতত আজ রাতটা কষ্ট করে হলেও এখানেই কাটাতে হবে। এছাড়া আর উপায় নেই। অন্যদিকে আলো শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছে। জ্ঞান হারিয়েই তো ভালো ছিল। এই অসহনীয় ব্যথা শীতে হতো না। আধার বুঝতে পারছে না এখন সে কি করবে। এত রাতে ডাক্তার কই থেকে আনবে? তবুও সে মেয়েটাকে রেখে বাইরে এল। কিছু একটা তো করতে হবে, নয়তো মেয়েটা ব্যথায় পুরো রাত এইভাবে ছটফট করবে। কিন্তু তাকে বেশি কিছু করতে হল না। ওই খাসিয়া বৃদ্ধা লোকটাই দুটো পাত্র এনে দিল। একটাতে ছিল বুনো ঔষধি পাতার রস আর একটাতে চুন হলুদের লেপ। আধার সেগুলো নিয়ে এসে প্রথমে চুন হলুদের লেপটা আলোর পায়ের গোড়ালি মেখে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। বাঁশের তৈরি মোড়া নিয়ে মেয়েটার পাশে বসল। তারপর শরীর থেকে কোট খুলে নিল। কপালের ক্ষতস্থান ওই ঔষধি রস দিয়ে রক্ত মুছে দিয়ে লেপ লাগিয়ে ওখানেও কাপড় বেঁধে দিল, যেন রক্ত পড়া বন্ধ হয়। মেয়েটা ফুল হাতার গাউন পরে আছে, যেটা নোংরা হয়ে ছিঁড়ে-টিড়ে নাজেহাল অবস্থা। উন্মুক্ত হওয়া ত্বকগুলো শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করে দিল। তখন মনে পড়ল মেয়েটার পিঠ ভিজে ছিল। আধার আলতো হাতে মেয়েটাকে উঠাল। কোমরে ব্যথা পাওয়ার ফলে বসে থাকতেও কষ্ট হচ্ছে আলোর। সেটা হয়তো উপলব্ধি করতে পারল আধার। তাই তো দুর্বল মেয়েটাকে নিজের বুকের মাঝে ঠাঁই দিল। পিছন থেকে চুল সরিয়ে জামার জিপার খুলে দেখে লম্বাভাবে চামড়া চিরে গিয়ে রক্ত শুকিয়ে আছে। নিচে কোমরের দিকেও রক্তের হালকা দাগ। আধার চোখ বুজে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা একটু বেশিই ব্যথা পেয়েছে। সে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলল, তোমার ড্রেস খুলতে পারি? আলো দাঁতে দাঁত চেপে দুহাতে স্বামীর বুকের কাছে শার্ট খামচে ধরে নির্বে চোখের পানি ফেলছিল। তখন লোকটার কথা শুনে চোখ মেলে তাকায়। সে বুঝতে পারছে কেন মানুষটা এমন করতে চাচ্ছে। কারণ তার জামার আড়ালেও অনেক ক্ষতস্থান আছে। আলো চোখ বুজে লম্বা শ্বাস নিল। স্বামীই তো হয়, কোনো পরপুরুষ না তো। তাহলে এত কিসের আপত্তি? লোকটা কখনোই তার দিকে বাজে নজরে তাকাবে না, এতটুকু তো বিশ্বাস রয়েছে। তাই সে ছোট্ট করে বলল, হু। অনুমতি পেয়েও কিছুক্ষণ থম মেরে বসে থাকল আধার। তারপর তপ্ত শ্বাস ছেড়ে সহসায় মেয়েটার জামা খুলে দেয়। তারপর পিঠের ক্ষতস্থান পরিষ্কার করে লেপ লাগিয়ে দিয়ে আলোকে ওইভাবে নিয়েই চুপ করে বসে থাকল। কিছুক্ষণ পর লেপ শুকিয়ে এলে মেয়েটাকে শুয়ে দিয়ে শরীরের বাকি ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিল। আলো পিটপিট করে তাকায়। শরীরের ব্যথার কাছে লাজলজ্জা সব গায়েব হয়ে গেছে। সে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটা কত যত্নের সাথে তার সেবা করছে ওই তীক্ষ্ণ রক্তিম চোখে তার প্রতি এক আকর্ষণ যত্নই দেখতে পেল, যেটা দেখে আনমনে হাসল আলো। আধার কোমরে ঔষধ লাগিয়ে খেয়াল করল মেয়েটার হাঁটুর কাছেও রক্তের চিহ্ন। সে ফোঁস করে শ্বাস ছাড়ল। এই মেয়ের পুরো শরীরটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। বসা থেকে উঠে পায়ের কাছে এল। তারপর ঝুঁকে হাঁটু পর্যন্ত জিন্স তুলে দিয়ে রস আর লেপ লাগিয়ে দিল। আর কোথাও লেগেছে? মেয়েটার ফুলে ওঠা রক্তিম চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আধার। আলো একটু নড়েচড়ে মাথা নাড়িয়ে না বোঝাল। আধার আর কিছু না বলে নিজের দুহাত পরিষ্কার করে নিয়ে মোড়া টেনে বসল। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ছোট্ট ঘরটার মেঝেতে একটা হারিকেন মিটমিট করে জ্বলছে। আর জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা হয়ে আছে। আধার খেয়াল করল চাঁদের এক মুঠো আলো এসে মেয়েটার উন্মুক্ত শরীরের উপর আছড়ে পড়েছে এবং সূক্ষ্মভাবে ছুঁয়ে চলেছে। এটা দেখে কপালের মাঝে চারটে ভাঁজ পড়ল। এমন মোহনীয় ও মনোমুগ্ধকর দৃশ্য দেখেও কেন জানি তার সহ্য হল না। চট করে উঠে এসে ঝড়ের বেগে ধরাম করে জানালা বন্ধ করে দিল।
ফলস্বরূপ চাঁদের আলো আর ঘরে পৌঁছাতে পারল না। আলো চোখ বুজে রয়েছে। সে ভীষণ ক্লান্ত। অন্যদিকে আধারের নজর না চাইতেও আটকায় রমণীর উন্মুক্ত মেদহীন ছোট্ট ফর্সা পেটের উপর। গোলাকৃতি গভীর নাভিবিন্দু দেখে শুকনো ঢোক গিলে অনুভব করল গলা শুকিয়ে গেছে। খুব পিপাসাও পেল। আধার চট করে নজর সরিয়ে নিল। কিন্তু ন্যানো সেকেন্ডের মাঝে আবারও তাকাল দুহাত প্যান্টের পকেটে গুজে স্টান হয়ে দাঁড়িয়ে থেকে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে রমণীর উদরের মাঝে তাকিয়ে থাকল। শ্বাসপ্রশ্বাস নেওয়ার সময় ওঠানামা করা পেটের সেই মারাত্মক সুন্দর দৃশ্যটা অপলক নয়নে দেখল। সময় আপন গতিতে বয়ে গেল। অথচ আধারের দৃষ্টি সরে না। মেয়েটা এত সময়ের মধ্যে কতবার নিঃশ্বাস নিয়েছে তা সবটাই গুনে ফেলেছে। এমনকি মেয়েটার পেটে কটা তিল আছে সেটাও দেখল। আলোকে চোখ মেলে তাকাতে দেখে চট করে চোখ বুজে মুখ সরিয়ে নিল। যেন এতক্ষণ ধরে সে কিছুই করেনি। আপনি কি এখন দাঁড়িয়ে থেকে ঘুমাবেন? তো কি তোমার কাছে যাব? চাইলে আসতে পারেন, আই ডোন্ট মাইন্ড গু। একটা আছাড় মেরে জালার বাইরে ফেলে দেব বেয়াদব। স্যারের কথা শুনে আলো ফিক করে হেসে দিল। আধার আর চোখে সেই হাসিটা লক্ষ্য করল। শরীরে ঔষধ লাগানোর ফলে অনেকটাই আরাম পেয়েছে আলো। তাই তো ব্যথায় ছটফট না করে চুপ করে আছে। দরজায় ফকঠক আওয়াজ হতেই আধার চাদর টেনে মেয়েটার শরীরের উপর দিয়ে বাহিরে গেল। বৃদ্ধা লোকটা 2 কাপ চা আর কিছু শুকনো খাবার দিল। আধার প্রথমে আপত্তি করলেও মেয়েটার কথা ভেবে নিয়ে এল। কারণ তারা দুপুরের পর থেকে আর কিছুই খায়নি। আলোর শরীরে থাকা চুন হলুদের লেপ শুকিয়ে গিয়েছে। আধার নিজের গায়ের পাতলা শার্ট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে বোতামগুলো লাগিয়ে দিল। তারপর আধশোয়া করে বসিয়ে দিয়ে পিছনে হেলান দিয়ে রাখল। এর মধ্যে সে অনুভব করল মেয়েটার শরীর গরম। হয়তো জ্বর এসেছে। চায়ে পাউরুটি ডুবিয়ে আলোকে নিজ হাতে খাইয়ে দিল আধার। তারপর নিজে শুধু 1 কাপ গরম চা খেল। মেয়েটার মাথা হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, ঘুমানোর চেষ্টা করো। ভালো লাগবে। আলো আধন্ধ চোখে তাকিয়ে স্যারের বুকের দিকে ইশারা করে বলল, আমাকে ওখানে নিলে ঘুমাবগু। আধারের তখন বলতে ইচ্ছে করল, আমার বাড়ির আবদার, তবে মুখে কিছু বলল না। বরং বাধ্য ছেলের মতো চাটার উপর উঠে এসে আধশোয়া হয়ে বসতেই মেয়েটা বুকের মাঝে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আধার পিছনের দেয়ালে মাথাটা ঠেকিয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা যে তার বুকের মাঝে কি পায় আল্লাহ জানে। সে চোখ বুজে এক হাত মেয়েটার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বিলি কেটে দিতে লাগল। যেন মেয়েটা ঘুমিয়ে পড়ে। কিন্তু আলো তো না ঘুমিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে উঠানামা করা অ্যাডামস অ্যাপলের দিকে, যেটা তাকে বরাবরই আকৃষ্ট করে। আর আজ সুযোগ পেয়ে হাত বাড়িয়ে একটু ছুঁয়েও দিল। ভেবেছিল স্যার কিছু বলবে। কিন্তু লোকটা কিছুই বলল না, চুপচাপ চোখ বুজে পড়ে আছে। আলো মনে মনে সাহস পেল। সে একটু মুখ উঁচিয়ে চুমু খেল স্বামীর অ্যাডামস অ্যাপলে। ঠিক তখনই আধার চট করে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি করলে? আলো ছোট বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে বলল, চুমু চুমু খেলাম ঘ। আধার হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারল না। কিছু বলতে গিয়েও মেয়েটার অমন কিউট ফেস দেখে বলতেও পারছে না। মেয়েটা এসব নিশ্চয়ই জ্বরের ঘোরে করছে। তাই সে কথা ঘুরিয়ে বলল, এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো ঘুমাও, নয়তো জানালা দিয়ে ফেলে দিব। গুড নাইট ই। আলো বুকের মাঝে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে বলল। সেটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে নীল আধার। কিন্তু আলো ঘুমায়নি। সে তো স্যারের বুকে হাত রেখে আঁকিবুকি করছে। আবার পেটেও স্পর্শ করছে। মেয়েটার সব কর্মকাণ্ড আধার দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। ইচ্ছে করছে তো একটা আছাড় মারতে। কিন্তু কিছু না বলে চুপচাপ হজম করে নীল। লম্বা শ্বাস নিয়ে আলো যখন চোখ বুজতে যাবে তখনই তার ঘোলাটে নজর গিয়ে পড়ল স্বামীর বক্ষভাগের উপর, যেখানে কালো কুচকুচে পুরুষালী সৌন্দর্য উকি দিচ্ছে। সেটা দেখে আলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই আধার ছাদ করে উঠল। এই বেয়াদব মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, যেখানে সেখানে কেন স্পর্শ করছ? ধমকে কিছুটা ভয় পেল আলো ছলছল চোখে তাকিয়ে বলল, আর করব না গি। আধার দাঁত কিরমির করল। এই পাগলের পাল্লায় পড়ে তার জীবনটা গেল। আলো কিছু না বলে বিড়ালের বাচ্চার মতো বুকের মাঝে ঢুকে গেল। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে পিছনে হেলান দিল। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও আলোর হাত নিস্পিস করল।
সে সবকিছু ভুলে টুলে স্যারের বক্ষভাগের মাঝে তর্জনী আঙুল দিয়ে বাচ্চাদের মতো খেলতে লাগল এবং বিড়বিড় করে বলল, এটা অনেক কিউট। এরপর ওখানে সামান্য চিমটি কাটতেই আধার খেই হারিয়ে মেয়েটাকে চট করে নিচে ফেলে দিয়ে সে গায়ের উপর উঠে এল। আচমকা এমন হওয়ায় আলো হকচকিয়ে উঠল। আধার মেয়েটার দুহাত ধরে বিছানার সাথে শক্ত করে চেপে ধরল এবং মুখের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না মিসেস খান। নয়তো আপনি আমাকে যেভাবে ছুঁয়ে দিচ্ছেন ঠিক একইভাবে আমিও আপনাকে ছুঁয়ে দিব গো। আলো ব্যথায় ছটফটিয়ে উঠল। লোকটার শরীরের নিচে তার শরীরটা চ্যাপ্টা হওয়ার উপক্রম। তাকে ব্যথা পেতে দেখে আধার তৎক্ষণাৎ সরে গেল। পাশ থেকে কোট নিয়ে শরীরে জড়িয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বুজে শ্বাস নিল। এখন একটা সিগারেট হলে মন্দ হতো না, কিন্তু তার কাছে নেই। আধার দীর্ঘশ্বাস ছাড়ল। পাহাড়ের ঢিলা থেকে যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধু জঙ্গল। চাঁদের আবছা আলোয় চারপাশ কিছুটা দেখা যাচ্ছে। সে সামনে পা বাড়াতেই পিছনে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে চট করে ঘুরল। আলো এক হাতে মেঝে আর অন্য হাতে নিজের মাথা চেপে ধরে হাঁটু ভেঙে বসে আছে। ছলছল চোখে নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে বলল, সরি, খুব সরি। আর কখনো ছুব না আপনাকে। আপনি না চাইলে কাছেও যাব না। তবুও প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে ছাড়া আর বলতে পারল না। আলো বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। সে তো বুঝতে পারেনি লোকটাকে একটু স্পর্শ করলে তাকে রেখে চলে যেতে চাইবে। আধার শান্ত চোখে মেয়েটার কান্নারত চেহারার দিকে তাকিয়ে আছে। আরে সে তো একটু নিজেকে রিল্যাক্স ফিল করানোর জন্য বাহিরে এসেছিল, অথচ পাগল মেয়েটা কি না কি ভেবে নিয়ে ছুটে এসেছে। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে কিছু না বলে বাচ্চাদের মতো করে কোলে তুলে নীল আলোকে। তারপর ঘরের ভেতরে যেতে যেতে বলল, আমি ঠান্ডা হাওয়া খেতে বাইরে এসেছিলাম, তোমাকে ছেড়ে চলে যেতে নয়। আর তোমাকে যদি ছেড়ে যেতেই হতো তাহলে আবার ফিরে আসতাম না তোমার কাছে গিয়ে। আলো শান্ত হল। দুহাতে স্বামীর গলা ও দুপায়ে কোমর পেঁচিয়ে ধরে মাথা সোজা করে জানতে চাইল, আমার স্পর্শ আপনার খারাপ লাগে? আধার হাঁটতে হাঁটতে এক পলক মেয়েটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, না। জবাব শুনে আলো হাসল। আর আধার দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটার জ্বর বেড়েছে, তাই এমন পাগলামি করছে। আলো ঘোর লাগা চোখে স্যারের রক্তিম ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে কিছুক্ষণ আগে মানুষটাকে কি বলেছে সবটা ভুলে গিয়ে মুহূর্তেই একটা অঘটন ঘটিয়ে দিল। আলো চট করে স্যারের ঠোঁটের মাঝে শক্ত করে চুমু বসিয়ে দিল। মেয়েটার এহেন কাজে আধার স্তব্ধ হয়ে গেল। একই সাথে হার্টবিট মিস করে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে যেতেও পাশের দেয়ালে হাত রেখে নিজেকে সামলিয়ে নিল। অন্য হাতে মেয়েটার কোমর চেপে ধরল, যেন নিচে পড়ে না যায়। আধারের মন চাইল মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। এই মেয়েটা তাকে শান্তিতে বাঁচতে দিবে না বুঝতে পারছে। সে জোরে জোরে শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বেহায়া মেয়েটা দাঁত বের করে হাসছে। সে চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে তখনই চোখ দুটো বড়বড় হয়ে গেল। একই সাথে ঠোঁটে চিনচিনে ব্যথা অনুভব করেও বোকার মতো দাঁড়িয়ে রইল। অনুভব করল তার হার্টবিট থমকে গেছে। এই বুঝি ফ্যাটার্ক করে হাসপাতালে পৌঁছে গেল। আলো ঠোঁট ছেড়ে কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বুজে ঘুমু ঘুমু কণ্ঠে অস্ফুট স্বরে বিড়বিড় করল, আপনি আমার হাতে দুবার কামড়েছেন, তাই আমিও একটু কামড় দিলাম। এখন হিসাব বরাবর। বলেই ঘুমে ঢলে পড়ল আলো। নিজের সব ভার ছেড়ে দিতেই আধার ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এসে মেয়েটাকে আগলে নিয়ে এলোমেলো পায়ে এগিয়ে এসে চাটাইয়ের উপর সাবধানে শুয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের নিচের ঠোঁটে আঙুল ছুঁয়ে অনুভব করল কেটে গিয়েছে। আধার ঠোঁট মুছে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। শরীর থেকে কোট খুলে মেঝেতে বসে চাটাইয়ের সাথে হেলান দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে চোখ বুজে বসে থাকল। তারপর ঘাড় কাত করে পাশে ঘুমিয়ে থাকা রমণীর দিকে তাকাল। শয়তান মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন কি সুন্দর আরামসে ঘুমাচ্ছে। অথচ আজ রাতের ঘুমটা তার উধাও হয়ে গেল। সূর্যের আলো ফুটতেই খাসিয়া বৃদ্ধার প্রতি অনেক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়ে আলোকে নিয়ে রওনা দিয়েছে আধার। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। জ্ঞান হারিয়ে তার কাঁধের উপর পড়ে আছে। হাসপাতালে না নেওয়া অবধি সে শান্তি পাবে না। পায়ে হেঁটে সতর্কতার সাথে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছে। আসার সময় লোকটা বেরোনোর রাস্তা দেখিয়ে দিয়েছে। তাই খুব সহজেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে পারল এবং দেখল তূর্ণ কয়েকজন মানুষজনকে নিয়ে এদিকেই আসছে।
হয়তো তাদেরকে খোঁজার জন্য এসেছে। কি হয়েছে মেয়েটার? তূর্ণ আলোকে খেয়াল করে চিন্তিত গলায় জিজ্ঞেস করল। আধার কপালে স্লাইড করতে করতে বলল, পাহাড় থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর অনেক জ্বর এসেছে। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। তূর্ণ আর কথা বাড়াল না। নিজের সঙ্গে করে নিয়ে যেতে যেতে কিছু একটা দেখে বলল, তোর ঠোঁটে কি হয়েছে? আধার তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বেয়াদব পোকা কামড়েছে গি। পোকা নাকি তোর বউ কামড়েছে? আধার বিরক্তিতে চোখমুখ কুঁচকে কিছু না বলে হনহনিয়ে চলে গেল। এই বেয়াদব মেয়েটার জন্য তার মানিজ্যত শেষ। তূর্ণ পিছনে আসতে আসতে নিঃশব্দে হাসল। আলোকে নিয়ে সোজা হাসপাতালে এসেছে আধার। তারপর সবকিছু কমপ্লিট করে মেয়েটাকে ভর্তি করিয়ে দিয়েছে। আপাতত এখানেই চিকিৎসা চলবে। পুরো একটা দিন এবং একটা রাত হাসপাতালে থেকে পরের দিন সকালে রিসোর্টে ফিরে এসেছে। এখানে তারা একদিন থাকবে। তারপর ঢাকায় ফিরে যাবে। গতকালই সকল স্টুডেন্টকে নিয়ে তূর্ণ ও অন্য শিক্ষক চলে গিয়েছে। যেহেতু এখানে আসার আগে দিন নির্ধারিত করা ছিল, তাই তারা সময়ের মধ্যেই চলে গিয়েছে। নয়তো এটা নিয়ে আবার সবার পরিবারকে কৈফিয়ত দিতে হতো। আর সে ঝামেলা চায়নি। আলোর বন্ধুমহলকে ভুজুংভাজুং বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। বিচ্ছুগুলা মেয়েটাকে ছেড়ে যাবেই না। সে কোনোমতে সবাইকে বুঝিয়েছে। আলোর শরীর আগের থেকে কিছুটা ভালো হলেও হাঁটতে একটু সমস্যা হচ্ছে। গোড়ালিতে এবং হাঁটুতে বেশ ভালোই আঘাত পেয়েছিল। জ্বরটা আগের চেয়ে কমে এসেছে। মানুষটা বলেছিল আরও কিছুদিন হাসপাতালে থাকতে। কিন্তু সে শোনেনি। তার হাসপাতালে থাকলে দম বন্ধ লাগে। তাই মানুষটাকে কোনোমতে বুঝিয়ে চলে এসেছে। স্যার। আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছছিল। তখন আলো ধীর কণ্ঠে ডেকে উঠল আধার কাছে এগিয়ে এসে বলল, বলো। আলো বিছানায় আতশোয়া হয়ে শুয়েছিল। এবং তারা ভিলায় রয়েছে। সে স্যারের নিচের ঠোঁটের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, ওখানে কি হয়েছে? আধার বৃদ্ধা আঙুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, আমার সঙ্গে একটা নেংটি ইঁদুর রয়েছে, তিনি এই আকামটা করেছেন গু। আপনার কাছে ইঁদুর আছে? কই, আগে তো কখনো বলেননি গি। আমিও জানতাম না, কিন্তু গত পরশু রাতে জেনেছি উ। আলো বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বলল, সত্যি করে বলুন না, আপনার ঠোঁটে কে কামড় দিয়েছে? তুমি বর্তিত আধার খানকে ছোঁয়ার সাহস অন্য মেয়ে রাখে না গি। স্যারের কথা শুনে আলো খুব বেশি অবাক হল না। কারণ তার সেই দিন রাতের আবছা আবছা কিছু মুহূর্ত মনে আছে। সে তো দেখতে চেয়েছিল লোকটা কি বলে। আধার চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে দুপুরের খাবার নিয়ে এসে মেয়েটাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর নিজেও খাবার খেয়ে নিল। 2 রাত থেকে তার একটুও ঘুম হয়নি। তাই সিদ্ধান্ত নিল এখন একটু ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। রুমের বাতি নিভিয়ে আলোর পাশে এসে বালিশে মুখ গুজে উবুর হয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম ধরছে না, উল্টো মাথা ব্যথা করছে। কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে ঘুমানোর চেষ্টা করেও যখন চোখের পাতায় ঘুম ধরা দিল না, তখন উঠে বসল। মাথা ব্যথা করছে? আলোর কথা শুনে আধার ছোট্ট করে জবাব দিল, হু। আপনি চাইলে ওই দিনের মতো আমার কোলে মাথা রাখতে পারেন। আমি হেড ম্যাসাজ করে দিচ্ছি। আধার কিছু সময় চোখ বুজে চুপ থাকল। তারপর ভদ্র ছেলের মতো মেয়েটার কোলে মাথা রাখল। আলো মুচকি হেসে দুহাতে যত্ন সহকারে কপাল ম্যাসাজ করে দিতে লাগল। আধার আরাম পেয়ে নাকে মুখে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। তারপর হঠাৎই পাশে ঘুরে দুহাতে মেয়েটার পাতলা কোমর জড়িয়ে ধরে নরম পেটের মাঝে মুখ গুজে দিল। মাঝে মধ্যে এমন একটু অবাধ্য হলে মন্দ হয় না। আলো ঠোঁট কামড়ে হেসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। তারপর ভাবল, এই পচা স্যারটা একটু হলেও তার উমম হয়তো বেশিই। দীর্ঘ 6-7 ঘণ্টা জার্নি করার পর অবশেষে খান বাড়িতে পৌঁছাল আধার এবং আলো। গ্রাম থেকে তাহমিনা খান রাত ফিরে এসেছে। তিথি এসে একদিন থেকে আবার চট্টগ্রামে ফিরে গেছে। নাতবুয়ের অসুস্থতার কথা শুনে শোভহান খান এসে দেখে গিয়েছে মেয়েটাকে। লম্বা জার্নি করে আসার ফলে মেয়েটা ভীষণ ক্লান্ত। তাই আজ পুরো দিনটাই শুয়ে থেকে কাটিয়ে দিয়েছে। এমনিতেই হাঁটলে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, তাই আর সে খুব একটা হাঁটাহাঁটি করছে না। বাড়িতে ফেরার পর আধার দাদাজানের কাছে এক দফা বকাবকি খেয়েছে। উনার মতে সে ইচ্ছে করেই মেয়েটাকে জঙ্গলে রেখে এসেছিল। ফলস্বরূপ মেয়েটার এখন এই অবস্থা। আধার চুপচাপ সব কথা হজম করে নিয়েছে। বলতে গেলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে।
কারণ সে জানে এই বুইড়াটা ওই পাজি মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে। তাই অহেতুক কথা বাড়াতে চায়নি। কিছু বললেও কানে তুলবে না, উল্টো আরও তাকেই কথা শোনাবে। শুনলাম ওই মেয়ে এখানে থাকছে। সন্ধ্যার দিকে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে হালিম রাঁধছিল আধার। এই কটা দিনে জ্বরের জন্য মেয়েটা কিছু খেতে পারছে না। ভাত তো মুখেই তুলতে চাচ্ছে না। সে কোনোমতে ধমকে ধামকে জোর করে খাইয়ে দেয়। মেয়েটা আবার বাইরের জিনিস খেতে পছন্দ করে আর তার অপছন্দ। তাই বাড়িতেই একটু ঝাল ঝাল করে হালিম তৈরি করছে। ঠিক তখনই পাশ থেকে তাহমিনা খানের কথা শুনে ফিরে তাকায় এবং শান্ত গলায় বলল, এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমার জানা মতে এটাই তার বাড়ি। শিশুর বাড়ি। তুমি তো মেয়েটাকে বউ হিসেবে মানো না তাহলে? আধার কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মানি বা না মানি এতে কি আমাদের সম্পর্ক মিথ্যে হয়ে যাবে? আর ওই মেয়েটা আমার বউ হয়ে থাকলেও আমার কোনো অসুবিধা নেই গি। তাহমিনা খানের চেহারায় গাম্ভীর্য ফুটে উঠল। আধার মনোযোগ সহকারে হালিম নাড়তে নাড়তে ধীর কণ্ঠে বলল, এখানে থাকতে আমি বলেছি মেয়েটাকে। আশা করছি এ বিষয়ে আপনি ওকে কিছু বলবেন না। তাহমিনা খান পাল্টে প্রশ্ন করলেন, ওই মেয়েটার জন্য এইভাবে কাজকাম ছেড়ে দিয়ে আর কতদিন বসে থেকে রান্না করবে? কি আর করব বলুন? কপাল করে পেয়েছিলাম একটা পরিবার যেখানে আমার বুকে দেখার মতো কেউ নেই। দাদাজান বৃদ্ধ মানুষ, তিনি তো আর কিছু করতে পারবেন না। তাই আমি আমার বুয়ের সেবা করছি। আর এতে যদি বাড়িতে 1 মাসও বসে থেকে রান্না করতে হয় তাহলেও প্রস্তুত এই আধার খান। তুমি তো আগে এমন ছিলে না। সময় পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। আর আমি কখনোই নিজের দায়িত্ব থেকে পিছপা হইনি গে। তাহমিনা খান আর কিছু বললেন না। ওখান থেকে হনহনিয়ে চলে গেলেন। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎই সে মনে মনে নিজের মাকে একটা প্রশ্ন করল, আচ্ছা মা, তুমি থাকলেও কি এমন করে ওই মেয়েটাকে অবহেলা করতে? পরক্ষণেই আবার বলল, কখনোই না। তুমি তো আমার বেস্ট মা ছিলে, যার কাছে শুধুই আদর আর ভালোবাসা পাওয়া যেত। আজ তুমি যদি থাকতে তাহলে নিশ্চয়ই মেয়েটাকে আমার থেকেও বেশি ভালোবাসতে, আদর করতে। কারণ ওই পাজি মেয়েটাই এমন। আধার আনমনে হেসে গ্যাস বন্ধ করে দিল। তারপর কাচের 2টা বলে গরম গরম হালিম তুলে নিয়ে প্রথমে দাদাজানের রুমে গেল। দাদাজানকে হালিম দিয়ে নিজের রুমে এসে দেখে আলো বিছানার উল্টো দিকে শুয়ে আছে, যার অর্ধেক শরীরই বাইরে ঝুলছে। ঝুলে থাকতে যদি এতই ভালো লাগে তাহলে বাগানের গাছে গিয়ে ঝুলে থাকো, তোমাকে তো আর এমনি এমনি বাদর বলি না। আলো হতাশ কণ্ঠে বলল, কিছু ভালো লাগছে না স্যার। পাহাড় থেকে আরেকবার ঝাঁপ দাও, তাহলে দেখবে ভালো লাগবে। একথা বলে এগিয়ে এসে টি টেবিলের উপর ট্রে রাখল। আলো সুস্বাদু খাবারের ঘ্রাণ পেয়ে চট করে উঠে বসল। তারপর উকি দিয়ে দেখে জানতে চাইল, আপনি রেঁধেছেন? আধার তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, আমার এত ঠেকা পড়েনি। আলো প্রচুর বিরক্ত হয়। এই স্লার ব্যাডার তেরামি আর ভালো হল না। সে ফোঁস করে শ্বাস ফেলে হালিমের বাটি নিয়ে ফু দিয়ে দিয়ে খেতে শুরু করল। তারপর একটু গলা উঁচিয়ে বলল, পাহাড় থেকে পড়ার পর যদি এমন মজাদার খাবার পাওয়া যায় তাহলে আমি প্রতিবার পড়তে রাজি আছি। কথার বিপরীতে শোনা গেল, এবার খাবার তোমার পেটে নয় বরঞ্চ তুমিই খাবার হয়ে যাবে কুমিরের পেটে। আলোর শরীরটা ভালো, তাই আজ ভার্সিটিতে গিয়েছে আধার। যাওয়ার সময় মেয়েটাকে বলে গিয়েছে অহেতুক টয়টি করে যেন না ঘুরে এবং রেস্ট নিতে। কিন্তু আলো শুনলে তো সে কথা। বিকেল হতে না হতেই বাগানে এসে ফুলের গাছে পানি দিতে শুরু করেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হলেও তার এখন ফুলের গাছে পানি দেওয়া চাই। একিনাথ বউ, তুমি এখানে? শোভহান খান বাগানে হাঁটতে এসেছিলেন, তখন মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলেন। আলো ঘাড় ঘুরিয়ে একগাল হেসে বলল, গাছে পানি দিচ্ছি দাদাজান। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো অসুস্থ। অসুস্থ ছিলাম দাদাজান, কিন্তু এখন সুস্থ। শুধু একটু পায়ে ব্যথা। সারাদিন রুমের ভেতর থাকতে ভালো লাগে না। শোভহান খান আর কিছু বললেন না। চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়েটার কর্মকাণ্ড দেখতে লাগলেন। আলো একটু সময় নিয়ে সবগুলো গাছে পানি দিয়ে দোলনায় এসে বসে দাদাজানকে হাতের ইশারা দিয়ে ডেকে পাশে বসতে বলল। শোভহান খান পাশে এসে বসতেই মেয়েটা বকবক করতে শুরু করল। এতদিনের না বলা কথাগুলো সব বলতে থাকল। ট্যুরে গিয়ে কি কি করেছে, কোথায় কোথায় গিয়েছে, সবকিছুর গল্পের ঝুড়ি খুলে বসল।
আর শোভহান খান খুবই মনোযোগ সহকারে মেয়েটার গল্প শুনতে লাগলেন। আলো বাগানে এখন একা দোল খাচ্ছে। একটু আগে শোভহান খান বাহিরে গিয়েছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আর একটু পর স্যারও চলে আসবে। মানুষটার কথা মনে হতেই আলো উঠে দাঁড়ায়। এখন রুমে গিয়ে ভদ্র মেয়ের মতো শুয়ে থাকবে। একটু বেশি হাঁটাহাঁটি করার জন্য বাম পাটা টনটন করছে। সে আর না দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে হেঁটে সামনে এগোতে লাগল। বাগান থেকে বেরিয়ে আসতেই আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। কারণ তার দিকেই একটা বাইক ছুটে আসছে। বাইকটা একদম তার গা ঘেঁষে থামল। আচমকা এমন হওয়ায় সে ভয় পেয়ে পিছিয়ে যেতেই ধপাস করে নিচে পড়ে গেল। হাতে ব্যথা পেয়ে লোকটার উপর খেকিয়ে উঠল। ওই কানা! চোখের মাথা খেয়েছেন নাকি কম দেখেন? বাইকের উপর বসা যুবকটা একটানে মাথার হেলমেট খুলে ফেলল। আলো কিছু বলতে চেয়েও চমকে উঠল। বড় বড় চোখে তাকিয়ে থেকে অবাক কণ্ঠে শুধাল, আপনি? রাত হেসে বলল, যাক, ভুলে যাওনি তাহলে? আলোর ভীষণ রাগ হল। এই শয়তানটার জন্য আর একটু হলেই সে হার্ট অ্যাটাক করত। রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে জামাকাপড় ঝেড়ে ঝাঁঝাল কণ্ঠে বলল, আমি আপনাকে বাঁচিয়েছিলাম, আর আপনি কিনা আজ আমাকেই মারতে চেয়েছেন? এই জন্য বলে অন্যের ভালো করতে নেই। ইচ্ছে তো করছে এই বাইক তুলে এখন আপনার মাথায় আছাড় মারি গিয়ে। তুমি কথায় কথায় এত হাইপার হও কেন বলো তো, বোম্বাই মরিচ? যে যেমন তার সাথে আমিও তেমন। এই ওয়েট, একটু আগে কি বললেন? বোম্বাই মরিচ? এই কাকে আপনি বোম্বাই মরিচ বললেন? অবভিয়াসলি তোমাকে গি। আমি বোম্বাই মরিচ হলে আপনি একটা গন্ডার। রাত হেসে মেয়েটার দিকে মাথা এগিয়ে নিয়ে এসে ধীর কণ্ঠে বলল, এখানে কি করছ? আপনি কে যে আপনাকে কৈফিয়ত দিব গু? এখন কেউ না হলেও ভবিষ্যতে হব গু। আলো কপাল কুঁচকে কিছু বলতে যাবে তখনই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, কি হচ্ছে এখানে? আলো চট করে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল গাড়ি থেকে নেমে আধার স্যার এসে দাঁড়িয়েছে। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে এগিয়ে আসতে আসতে খেয়াল করল রাত আলোকে দেখতে ব্যস্ত। তুমি বাহিরে কেন? আলো কথার বিপরীতে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্যারের কাছে এসে নালিশ দিল, দেখুন না স্যার, ওই বজ্জাত ব্যাডা আর একটু হলেই আমার গায়ের উপর বাইক তুলে দিত। এই যে দেখুন, আমি হাতে ব্যথা পেয়েছি। একথা বলে নিজের বাম হাতের উল্টো পিঠ সামনে বাড়িয়ে দিল। আধার কপাল কুঁচকে সেদিকে তাকায়। মেয়েটার ফর্সা হাতটা ছিলে লাল হয়ে আছে। এটা দেখে চোয়াল শক্ত হল। রাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটা বাড়ি নাকি পার্ক মনে হয় তোর? রাত হামি তুলে বলল, দুটোই ঘ। আধার দাঁতে দাঁত পিষল। নেক্সট টাইম যদি তোর বাইকের জন্য মেয়েটা ব্যথা পায় তাহলে আমি ওই বাইকের আস্ত রাখব না। মাইন্ড ইট। রাত কপাল কুঁচকে তাকায়। এর আবার কবে থেকে মেয়েদের প্রতি এত দরদ হল? আধার আলোর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওর তরফ থেকে আমি সরি। আলো তো কিছু বুঝতে না পেরে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এতক্ষণ যা হলো সবটাই মাথার উপর দিয়ে গেছে। আধার আবারও বলল, এসো উ। একথা বলে মেয়েটার হাত ধরে আস্তে ধীরে ভেতরে নিয়ে যেতে লাগল। আর রাত বাইকের উপর বসে থেকে তীক্ষ্ণ চোখে ওই হাত ধরে থাকার দৃশ্যটা দেখল। তারপর কিছু একটা ভেবে মনে মনে বিড়বিড় করল, তাহলে বোম্বাই মরিচি আধার খানের ওয়াইফ? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদের না ডিভোর্স হল? তাহলে? রাত ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বাইক থেকে নেমে বড় বড় পা ফেলে ভেতরে যেতে লাগল। তার সকল প্রশ্নের উত্তর এখন একজনের কাছেই পাওয়া যাবে। আর সেটা হলো তার মা। আধার আলোকে রুমে নিয়ে এসে হাতে মলম লাগিয়ে দিল। আলো কিছুটা সময় থম মেরে বসে থেকে ভ্রু কুঁচকে জানতে চাইল, ওই লোকটা কে? আধার শার্টের বোতাম খুলতে খুলতে ধীর কণ্ঠে জবাব দিল, রাত। এ বাড়ির ছোট ছেলে গু। আলো অবাক হল। তার মানে সে দেবরের সাথে ঝগড়া করছিল? ঠিকই করেছে, ওই লোকটা বকাব কি সোনা ডিজার্ভ করত। শুধু শুধু তার হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। তুমি ওকে চেনো? স্যারের কথা শুনে আলো মাথা নাড়িয়ে বলল, হুম। ওই যে বলেছিলাম না, একজন ঠসাকে বাঁচিয়েছিলাম। ওইটাই আপনার ভাই, মানে আমার ঠসা দেবরগু। বলেই হাসল আলো। আধার কিছু না বলে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে এসে আলোকে দেখতে না পেয়ে বিরক্ত হল।
এই লেংরু মেয়ে আবার কই গেল? হাই! আলো রান্নাঘরে স্যারের জন্য খাবার রেডি করছিল। তখন পাশ থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। রাত শাওয়ার নিয়ে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। আলো নজর সরিয়ে ধীর কণ্ঠে বলল, বাই উ। রাত হাসল। এগিয়ে এসে কাউন্টারের সাথে হেলান দিয়ে বলল, তুমি এমন কেন? আমি যেমনই হই তাতে আপনার কি? রাত উদাস কণ্ঠে বলল, তোমার মতো বোকা মেয়ে আর দুটো দেখিনি গি। আলো কিছু বলল না। রাত ফের বলল, স্যারের জন্য কফি বানাচ্ছ? হু। আমার জন্য হবে? অবশ্যই গু। আলো কফি বানিয়ে আগে রাতকেই দিল। হাজার হোক দেবর বলে কথা। রাত কফিতে চুমুক দিয়ে নাকমুখ কুঁচকে বলল, তোমার স্যারের মতো আমাকেও বেরসিক মনে হয়। আলো কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে চিনি এগিয়ে দিল। রাত এক চামচ চিনি নিয়ে বলল, আধার খানের মতো সবাই তিতা না। আলো ভেঙচি কেটে অমলেট বানাতে ব্যস্ত হল। রাত কফি খেতে খেতে বলল, অমন গুরুগম্ভীর লোকের কাছে কেন আছো? সুযোগ পেয়েছিলে তো মুক্ত হতে, তাহলে চলে গেলে না কেন? তুমি কি জানো, তুমি এর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করতে গু। আলো আনমনে হেসে বলল, আপনি ভুল বললেন ভাইয়া। স্যার গুরুগম্ভীর হলেও উনি আমার কাছে আলাদা, আর আমি কখনোই মুক্ত হতে চাইনি। ছোটবেলা থেকে তো মুক্ত পাখিই ছিলাম। এখন না হয় আপনার ভাইয়ার খাঁচায় বন্দী হয়ে থাকলাম। আর উনিই আমার কাছে বেস্ট অপশন বিকচ। আমাকে উনি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। রাত আরও কিছু বলতে যাবে, কিছু পিছনে কারোর অস্তিত্ব অনুভব করে ঘুরে তাকায়। আধার গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। রাত কফির মগে লম্বা চুমুক দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, তোমার স্টুডেন্টের হাতের কফি মারাত্মক। আই লাভ ইট। আধার প্রত্যুত্তরে কিছু না বলে আলোর দিকে তাকায়। রাত হেসে চলে যায়। কফি চেয়েছি। আলো কফি নিয়ে এগিয়ে আসতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল। মেয়েটা মাথা তুলে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আপনি এ সময়ে তো কফি খেতে পছন্দ করেন গু। সো হোয়াট? আলো কি বলবে বুঝতে পারল না। কফির মগ নিয়ে সরে আসতে চাইলে খেয়াল করল লোকটা কফি নিয়েছে। তেরামি না করলে আপনার শান্তি হয় না? আধার কফির মগে চুমুক দিতে দিতে বলল, উহু কি? আলো বিরক্তিতে চোখমুখ কুঁচকে প্লেটে নাস্তা সাজাতে লাগল। আধার কফি খেতে খেতে মেয়েটার মুখের দিকে তাকায়। রাতের বলা কথাগুলো তার কানে এসেছিল, সাথে মেয়েটার বলা জবাবও। হঠাৎই তার মনের গহীনে একটা প্রশ্ন জাগল। আচ্ছা, সে কি সত্যিই মেয়েটার জন্য বেস্ট অপশন? কিন্তু তার তো সেটা মনে হয় না। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। তার কেন জানি সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ওই মাস্টারমশাই কই হারালেন? মেয়েটার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এল আধার। কখন সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। সে নিজেকে সামলে নিয়ে বলল, বলো। ডাইনিংয়ে বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি গু। উহু, রুমে নিয়ে এসো উ। বলেই আধার কফি শেষ করে মগ কাউন্টারের উপর রেখে চলে গেল। আর আলো প্লেট নিয়ে পিছু পিছু ছুটল। খাবার নিয়ে আসতে বলে, এখন আপনি ল্যাপটপ নিয়ে বসলেন কেন? আলো রুমে এসে দেখে মানুষটা ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে। এটা দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। কিন্তু আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে হঠাৎই হেসে উঠে বিড়বিড় করে বলল, এত নাটক না করে বললেই তো হয় আমার হাতে খেতে চান উ। টেবিলের উপর রাখো, কাজ শেষে খেয়ে নিব গু। থাক, খাবারগুলোকে আর কষ্ট দিতে হবে না। তারা জলদি যেতে চায় আপনার পেটের ভেতর। একথা বলে আলো হাত ধুয়ে এসে স্যারের পাশে বসল। পরোটা ছিঁড়ে ডিম নিয়ে মুখের সামনে ধরে বলল, আজ যদি আপনি আবার কামড় দেন তাহলে আমিও আবার কামড় দিব গু। আধার খাবার মুখে নিয়ে বলল, শুক্রিয়া আদায় করো, এখনও তোমার দাঁত ভেঙে দেইনি গু। দাঁত ভেঙে দিলেও কি? নখ আছে তো? আপনার ওই কিউট জায়গায় চিমটি কাটতাম গে। বলেই খিলখিল করে হেসে উঠল আলো। হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থেকে একসময় আধার অস্ফুট স্বরে বলে উঠল, যেদিন আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাবে ওই দিন দেখব তুমি কোথায় পালাও মিস কালো। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।